আপনারা শুনছেন জি এটাই সায়েন্স। জি এটাই সায়েন্সের পডকাস্ট কড়া আলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কোভিড-19 মহামারী প্রতিরোধে কার্যকর করোনা ভ্যাকসিন নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ এবং প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতা চলে আসছে বহুদিন ধরে। এই প্রতিযোগিতা কি ধীরে ধীরে কোনো দ্বন্দ্বের রূপ নিচ্ছে? এই দ্বন্দ্বের পিছনে লাইফ সায়েন্সের ভূমিকা কতটুকু? এর পেছনে কি ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সায়েন্সের আদৌ কোনো ভূমিকা আছে? এই বিষয়টি নিয়েই আজকের জিএটাই সায়েন্সের কড়া আলাপে আলোচনা করবেন লাইফ সায়েন্টিস্ট ডক্টর ফাহাম আব্দুস সালাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর শাহাব এনাম খান, কুমিল্লা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র এবং ঢাকা ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের অ্যালামনাই। ডক্টর ফাহাম অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি এএনইউ থেকে মলিকুলার থেরাপিউটিক্সের উপর পিএইচডি সম্পন্ন করেছেন। নটরডেম কলেজের প্রাক্তন ছাত্র প্রফেসর শাহাব এনাম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন এবং ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার ইউকে থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। গ্লোবাল সিকিউরিটি নিয়ে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে। ডক্টর ফাহাম এবং প্রফেসর শাহাব দুজনকেই জিএইটাই সায়েন্সের পডকাস্ট করা আলাপে স্বাগত জানাচ্ছি। ভাইরাল ভ্যাকসিন নিয়ে ছোট একটি তথ্য দিয়ে আলাপ শুরু করছি। পোলিও ভাইরাসের কার্যকরী ভ্যাকসিন পেতে সময় লেগেছে 7 বছর। হাম ভাইরাসের কার্যকরী ভ্যাকসিন ডেভেলপ করতে সময় লেগেছে 9 বছর। চিকেন পক্সের কার্যকরী ভ্যাকসিন পেতে সময় লেগেছে 34 বছর। 1947 সালে জিকা ভাইরাস এবং 1984 সালে এইচআইভি ভাইরাস শনাক্ত হওয়ার পরেও আজ পর্যন্ত এর কোনো কার্যকর ভ্যাকসিন পৃথিবীতে আবিষ্কার হয়নি। যে কোনো ভাইরাস ভ্যাকসিন ডেভেলপমেন্টে সাধারণভাবে গড়ে 10 বছর সময় লেগে যায়। এই বাস্তবতায় ডক্টর ফাহাম, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো, আমরা বিশ্ববাসী কিভাবে আশা করছি 1 বছর বা 2 বছরের মধ্যে কোভিড-19 প্রতিরোধকারী কার্যকর করোনা ভ্যাকসিন আমরা পেতে পারি? আচ্ছা, ভ্যাকসিনের এখানে অনেকগুলো এক একটা এটা কোনো পুরোপুরি এই প্রশ্নের উত্তর দিতে গেলে একটা সমস্যা হচ্ছে যে ওয়ান সাইজ ফিটস অল কোনো আনসার নাই। এক একটা রোগের ক্ষেত্রে চ্যালেঞ্জ এক এক ধরনের। ইনফেকশাস ডিজিজের ক্ষেত্রে যেটা হয় যে একটা ইফেক্টিভ ইমিউনিটি, মানুষ যখন একটা ভ্যাকসিন নেয় তখন আশা করে যে একদম শতকরা 100% ক্ষেত্রে ভ্যাকসিন কাজ করবে। তো এই ধরনের একটা রোবাস্ট ইমিউনিটি যেটা অনেকদিন ধরে কাজ করবে, এই ধরনের ইমিউনিটি গ্রো করতে যে থ্রেশহোল্ড ছিল আগেকার দিনে, যে আশা ছিল মানুষের, ওইটা রিচ করতে এটা অনেক সিগনিফিকেন্ট সাইন্টিফিক চ্যালেঞ্জেস আছে। তো এগুলা মিট করার জন্য মূলত আগেকার দিনে এই ভ্যাকসিন গুলো ডেভেলপ করতে অনেক দীর্ঘ সময় লাগছে। কিন্তু এখনকার দিনে আমরা যদি কোভিড-19 এর ক্ষেত্রে দেখি যে তাহলে এটা 1 বছরের মধ্যে কিভাবে হচ্ছে, এটার একটা মূল কারণ হচ্ছে যে কোভিড-19 এর ক্ষেত্রে যে ভ্যাকসিনের কাজটা, এই রিসার্চটা কিন্তু গত 1 বছর ধরে হচ্ছে না। এটা যে প্ল্যাটফর্ম ভ্যাকসিন, সেটা দীর্ঘদিন ধরে রিসার্চ করে ইবোলার জন্য, সার্স ভ্যাকসিনের সার্স ভাইরাসের জন্য ভ্যাকসিনের প্ল্যাটফর্ম গুলো তৈরি করা হয়েছে। এই ক্ষেত্রে ধরা যাক যে নতুন ভ্যাকসিনের ক্ষেত্রে যেগুলো এমআরএনএ ভ্যাকসিন, এমআরএনএ পার্টটুকু নতুন, কিন্তু এর অন্যান্য পার্ট গুলা কিন্তু দীর্ঘদিন ধরে ডেভেলপড অলরেডি হয়ে আসছে। সুতরাং এটা আমাদের একটা ফান্ডামেন্টালি ভুল অ্যাজাম্পশন যে এটা 1 বছরের মধ্যে ভ্যাকসিনটা তৈরি হচ্ছে। এই ভ্যাকসিনের যেই ডেভেলপমেন্ট পার্ট অর্থাৎ ল্যাব ওয়ার্ক, সেটা কিন্তু বহু বছর আগের থেকে তৈরি হচ্ছে। যেমন রাশিয়ানরা দাবি করছে যে তাদের যে ভ্যাকসিন, এটা তারা 20 বছর ধরে ডেভেলপ করছে। তো সো ইয়েস, it might be very fast in this particular case, but মানে it's not that the entire thing is brand new. It's not like that. মিস্টার শাহাব, সায়েন্স অ্যান্ড টেকনোলজির এত যে ডেভেলপমেন্ট, তারপরেও জানুয়ারি মাস থেকে আজ অগস্ট মাসের মাঝামাঝি এখনো পর্যন্ত আমরা
একটা এফেক্টিভ ভ্যাকসিন পাইনি। এই গ্লোবালাইজেশনের যুগে আমরা কি ইন্টারন্যাশনালি কোলাবোরেশনে ব্যর্থ, নাকি সায়েন্টিফিক লিমিটেশনের কারণে ভ্যাকসিনটা এখন আসেনি? না, আমার মনে হয় মানে আমি একটু ফার্মের কাছ থেকে নেই। বেসিক্যালি ফার্ম যেটা বললো যে এই ভ্যাকসিন প্রিপারেশন তো একদিনের ব্যাপার না, এটা অনেকটা লম্বা সময় ধরে হয়, এবং এই ভ্যাকসিনের যে ম্যানুফ্যাকচারিং বলো বা ফার্মাসিউটিক্যাল অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস গুলি বলো, এগুলি প্রত্যেকটাই গ্লোবাল সাপ্লাই চেইন, মার্কেট চেইন, তারপরে পলিটিক্যাল চেইন যেটাকে আমরা বলি, এগুলি প্রত্যেকটার সাথে লিঙ্ক। সুতরাং এইখানে যে গ্লোবাল কমিউনিটি ইউনিফাইড ভাবে ভ্যাকসিন বা ইউনিফাইড ভাবে করোনাকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে, সেটা আসলে বলাটা খুব ডিফিকাল্ট। প্রথম কথা হলো যে এটা রিজিয়ন টু রিজিয়ন ভ্যারি করে। আমরা যদি বাংলাদেশের কথা ধরি, পাবলিক হেলথ বলে যে বিষয়টা আছে, সেই বিষয়টার যে পাবলিক ইমপ্লিকেশন বা পাবলিক ইমপ্লিমেন্টেশন বা পলিসি এক্সিকিউশন, সেই জায়গাতে কিন্তু আমাদের যে দুর্বলতাগুলি ভয়ঙ্কর ভাবে দেখা গেছে। আবার পাবলিক হেলথের জায়গাতে ভারত বলো, পাকিস্তান বলো, এই জায়গাতে বড় বড় দুর্বলতা দেখা গেছে। আবার পলিটিক্যাল লিডারশিপেরও ব্যাপার আছে, পলিটিক্যাল ইন্টারেস্টের বিষয় আছে। পলিটিক্যাল ইন্টারেস্টে কিরকম, যদি আমি ভ্যাকসিন মার্কেট ধরি বা এপিআই, যেটা আমরা খুব ভালো করে বলতে পারবো, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস এর যে মার্কেটটা আছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেটার অলমোস্ট 97% ডমিনেট করে চাইনিজরা। সুতরাং সেইখানে ইন্টারনাল পলিটিক্স বা ডোমেস্টিক পলিটিক্স এরও একটা বিষয় আছে। সুতরাং এই তাছাড়াও যে এই ফার্মাসিউটিক্যাল গুডস বা প্রোডাক্ট, সেইগুলির যে ম্যানুফ্যাকচারিং এন্ড ডিস্ট্রিবিউশন লার্জলি কনসেন্ট্রেটেড উইথ 5 to 7 মাল্টিন্যাশনাল ফার্মাসিউটিক্যালস। সুতরাং এইখানে ক্যাপিটালিজমের একটা দিক আছে, এখানে ডিস্ট্রিবিউশনের একটা দিক আছে, পলিটিক্যাল ইকোনমি আছে, এবং কার কতটুকু পলিটিক্যাল ইকোনমিক কার্ড আছে, এগুলি প্রত্যেকটা জিনিসই ফ্যাক্টর করে। সুতরাং এটা যতটা না সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট, তার চেয়ে বেশি হলো পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং বা পলিটিক্যাল মাইন্ডসেট। যে কারণে আমরা এখন আমরা মাঝে মাঝে বাংলাদেশকে কম্পেয়ার করি, দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রে কি হচ্ছে, স্পেনে কি হচ্ছে, অমুক জায়গায় কি হচ্ছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় রিয়েলিটি আলাদা। ট্রাম্পের পলিটিক্যাল প্রায়োরিটিজ একরকম, আমাদের পলিটিক্যাল প্রায়োরিটিজ একরকম, মোদী সরকারের পলিটিক্যাল প্রায়োরিটিজ একরকম। সুতরাং এইখানে গ্লোবালি ভবিষ্যতেও হয়তো আমরা এমন কোন সিচুয়েশন দেখবো না যে একটা কালেকটিভ রেসপন্স আসবে কিংবা কালেকটিভ বুলওয়ার্ক তৈরি হবে এই ধরনের প্যান্ডেমিক বা এই ধরনের এপিডেমিকের কাছ থেকে মুক্তি পাওয়া। সুতরাং আমাদেরকে পলিটিক্যালি ভ্যাকসিনকে চিন্তা করতে হয়, আমাদেরকে এই ফার্মাসিউটিক্যাল গুডস গুলিকে পলিটিক্যালি চিন্তা করতে হয়। আমরা যদি দেখি যে এই মুহূর্তে বাংলাদেশ কি সাইনোভ্যাকের ভ্যাকসিন পুশ করবে কি করবে না, তো সেইখানেও একটা বড় রকমের ডাইলেমা দেখা দিচ্ছে, এবং এই ডাইলেমাগুলি এসেনশিয়ালি পলিটিক্যাল, নট সায়েন্স। যদি সায়েন্সের উপরে আমরা রিলাই করতাম, লাইফ সায়েন্সের উপরে রিলাই করতাম, প্রবাবলি আমাদের রেসপন্স আরেক রকমের হতো। এবং কোভিড এর রেসপন্স, যেখানে পাবলিক হেলথ পলিসি বলেন বা গভর্নেন্স বলেন বা হেলথ গভর্নেন্স বলেন, এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউকে, প্রত্যেক জায়গায় কিন্তু পাবলিক হেলথের যে দুর্বলতাগুলি সেগুলিও বের হয়ে আসছে। সুতরাং আমাদেরকে এখন যেটা দেখা দরকার সেটা হলো যে এই ভ্যাকসিন পলিটিক্স বা সাপ্লাই অফ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস গুলির ভবিষ্যতে কি ধরনের ডিস্ট্রিবিউশন হবে এবং কি ধরনের সাপ্লাই চেইন তৈরি হবে, সেই জায়গাতে কোন রাষ্ট্রগুলি কতটুকু আধিপত্য বজায় রাখবে, সেইভাবেই আসলে ভবিষ্যতে আমাদের প্যান্ডেমিক রেসপন্স স্ট্র্যাটেজি। ধন্যবাদ। এবার আরেকটা পরিসংখ্যান দেই। হেলথ ক্যানাডার মতে ভ্যাকসিনের ট্রায়াল সাধারণভাবে 3টা ফেজে হয়ে থাকে। প্রি ক্লিনিক্যাল ট্রায়াল, যেটা সাধারণত হয় বিভিন্ন অ্যানিমাল মডেলে, এরপরে আসে মানুষের উপর ক্লিনিক্যাল ট্রায়ালস। ফেজ 1 ক্লিনিক্যাল ট্রায়ালে সাধারণত 100 বা এর অনধিক মানুষের উপরে ভ্যাকসিনের ট্রায়াল করা হয়, যাতে সাধারণভাবে সেফটি এবং ইমিউন রেসপন্স দেখা হয়। ফেজ 2-তে এই সংখ্যাটা 50 থেকে 500 জনের মতো হয়ে থাকে, যেখানে ইমিউন রেসপন্স এবং সেফটিটা আরো বিশদভাবে লক্ষ্য করা হয়, সাথে সাথে ভ্যাকসিনের ডোজটা কেমন হবে সেটাও পরীক্ষা করা হয়। ফেজ 3-তে সাধারণত 300 থেকে 30,000 মানুষের উপর পরীক্ষা করা হয়, যাতে আসলে দেখা যায় যে ভ্যাকসিনটা একটা কমিউনিটি লেভেলে ইনফেকশনে কতটুকু কাজে লাগে। এরপর একটা ভ্যাকসিনে অ্যাপ্রুভাল হয়। তারপরেও হেলথ ক্যানাডা
পোস্ট অ্যাপ্রুভালের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে থাকে। বিভিন্ন দেশে এই নিয়মগুলো বিভিন্ন রকম। প্যান্ডেমিক শুরু হওয়ার পর থেকে আজ আগস্ট মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত বিশ্বব্যাপী 135টির অধিক ভ্যাকসিনের প্রি ক্লিনিক্যাল ট্রায়াল অবস্থায় আছে। ফেজ 1 ট্রায়ালে আছে 21টি ভ্যাকসিন, ফেজ 2-তে আছে 13টি ভ্যাকসিন, ফেজ 3-তে আছে 8টি ভ্যাকসিন। সম্প্রতি রাশিয়া এবং চায়নার 2টি ভ্যাকসিন অ্যাপ্রুভড হয়েছে। তো ডক্টর ফাহাম, আপনার কাছে এই প্রশ্ন হলো, এই যে ভ্যাকসিন ডেভেলপমেন্ট ট্রায়ালের চ্যালেঞ্জগুলো কি কি? এটা তো ম্যাসিভ হচ্ছে গিয়ে অনেক ধরনের চ্যালেঞ্জ, যেটা সব এখানে বলার সম্ভব না। আমি একদম কি চ্যালেঞ্জ গুলো বলি। কথা হচ্ছে যে ভ্যাকসিনের প্রথমে এটাকে সেফ হতে হবে অ্যান্ড এফিকেশিয়াস হতে হবে। অর্থাৎ আপনার ভ্যাকসিন নিলে আপনার জন্য অন্য কোনো অসুখ না হয়, এটা নাম্বার 1। টক্সিকোলজি দেখতে হবে। আর নাম্বার 2 হচ্ছে গিয়ে এটার এফিকেসি কিরকম। এখন এফিকেসি মানে হচ্ছে গিয়ে আপনি যেই অ্যান্টিবডি তৈরি করছেন, আমাদের ইমিউনিটির দুইটা হচ্ছে গিয়ে হাত বলা যায়। একটা হচ্ছে টি সেল মেডিয়েটেড আর একটা হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড। তো টি সেল অ্যাডাপটিভ ইমিউনিটি যেটা, এটাও গ্রো করতে হবে ভ্যাকসিনের ক্ষেত্রে। অ্যান্টিবডি মেডিয়েটেড এটাও এক্সপেক্ট করা হয়। এখন কথা হচ্ছে আপনার ইমিউনিটি কতটা, একটা ভ্যাকসিন নেওয়ার পর কতটা রোবাস্ট অ্যান্ড ইমিউনিটি গ্রো করছে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং এটা গ্রো করানো এত সহজ না, মানে ফুল গ্যামিট অফ ইমিউন রেসপন্স। এটা হচ্ছে সাইন্টিফিক চ্যালেঞ্জ। এরপরে কোভিড-19 এর ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এটা পৃথিবীর প্রথম এই লার্জ স্কেলের প্যান্ডেমিকের ভ্যাকসিন রেস আমরা দেখতে পাচ্ছি। এর আগে কখনো এত লার্জ স্কেলের প্যান্ডেমিকে আমরা ভ্যাকসিন রেস দেখিনি। অর্থাৎ এর মানে হচ্ছে গিয়ে সারা পৃথিবীর মানুষজন চাতক পাখির মতন তাকিয়ে আছে। সুতরাং এটার যে ম্যানুফ্যাকচারিং, এটা কিন্তু খুব সহজ না। যেমন ধরেন যে আপনি যদি একটা স্মল মলিকিউলের কথা চিন্তা করেন, যেমন আমরা যে ট্যাবলেট গুলো খাই, এগুলো কেমিক্যালি ইন্ডিউসড, অর্থাৎ এগুলো কেমিক্যালি প্রডিউস করা হয়। তো এই স্মল মলিকিউল কিন্তু এই লার্জ স্কেলে বানানো অনেক সহজ, কিন্তু ভ্যাকসিন কিন্তু স্মল মলিকিউল না, এটা বায়োলজিক্যাল প্রোডাক্ট। এই সমস্ত ক্ষেত্রে আপনার এই, যেমন ধরেন যে বাংলাদেশের কথা আমি যদি চিন্তা করি, বাংলাদেশ একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কিন্তু ম্যাচিউরড আমি বলবো না, কিন্তু এখানে বাংলাদেশের যে মানুষ তাদের জন্য যথেষ্ট মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে এটা একটা উল্লেখযোগ্য ফার্মাসিউটিক্যাল প্রডিউসিং কান্ট্রি। কিন্তু দেখেন, এখানে আমরা আমাদের প্রায় 17 কোটি মানুষের দেশে 90% উপরের ওষুধ আমরা নিজেদের জন্য বানাই, কিন্তু সব স্মল মলিকিউল। আমরা এখনো কোনো ভ্যাকসিন অর্থাৎ বায়োলজিক্যাল প্রোডাক্ট এখনো বানাইনি। যেটা আমরা করেছি সেটা হচ্ছে গিয়ে ড্রাগ প্রোডাক্ট বানাই, অর্থাৎ ড্রাগ সাবস্টেন্সটা অন্য কোথাও বানানো হয়, আমরা এসে জাস্ট মিলাই। এইভাবেও 2-3টা প্রোডাক্ট তৈরি হয়েছে, এর বেশি আমার জানা নেই। এক্ষেত্রে একটু ভুল হতে পারে, কিন্তু আমি ড্রাগ সাবস্টেন্স যে বানানো হয় না বায়োলজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে, সেটা আমি নিশ্চিত। তো আপনারা এটা চ্যালেঞ্জটা চিন্তা করে দেখেন যে বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট বানানো হচ্ছে 40-50 বছর ধরে, কিন্তু এখনো আমরা বায়োলজিক্যাল প্রোডাক্ট বানাতে পারিনি। এখন ভ্যাকসিন কিন্তু বায়োলজিক্যাল প্রোডাক্ট এসেনশিয়ালি, এবং সেটা এই সারা পৃথিবীতে ছড়ানো, মানে এক্সপেক্ট করা হচ্ছে যে সারা পৃথিবীতে এই 1 বছরের মধ্যে সারা পৃথিবীতে আপনাকে পৌঁছানো হবে। ইটস নট ইজি, জাস্ট সিম্পলি ম্যানুফ্যাকচারিং পয়েন্ট অফ ভিউ ইটস এ জাইগান্টিক টাস্ক। কারণ পৃথিবীতে বায়োলজিক্যাল প্রোডাক্ট বানানোর মানে ক্যাপাবিলিটি খুব বেশি কোম্পানির নাই। তো সুতরাং চ্যালেঞ্জটা অসম্ভব বড় চ্যালেঞ্জ। আমরা এরকম চ্যালেঞ্জ আগে কোনদিন দেখিই নেই। তো সুতরাং কি হবে এটা এই মুহূর্তে বলা সম্ভব না। আচ্ছা, ডক্টর সাহাব, ডক্টর ফাহাম যে জিনিসটার দিকে আলোকপাত করলেন সেটা হচ্ছে টেকনিক্যাল চ্যালেঞ্জ, ডেভেলপমেন্ট এবং সেটা ম্যানুফ্যাকচারিং। তো পোস্ট কোল্ড ওয়ারের পর আমরা পৃথিবীতে মোটামুটি ভাবে একটা কোলাবোরেটিভ অ্যাপ্রোচ দেখেছি। এখন পৃথিবী মোটামুটি শান্ত, বড় ধরনের কোনো যুদ্ধ বিগ্রহ চলছে না।
আপনার দৃষ্টিতে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ পার্সপেক্টিভে ভ্যাকসিন ডেভেলপমেন্ট বা ম্যানুফ্যাকচারিং এর চ্যালেঞ্জ গুলো কি? হ্যাঁ, এখানে যেটা ফাহাম বললো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন। কিন্তু বেসিক্যালি আমাদের আমি আবার ফিরে যাই, কারণ আসলে বাংলাদেশ থেকে বসে মানে খুব বেশি কলেবরে কথা বলার স্কোপ নাই, এই কারণে আমাদের নিজেদের সমস্যা এত বেশি যে এইখানে অন্যান্য রাষ্ট্রগুলিকে এনে সেটার বেসিসে জাজ করার মতো খুব বেশি স্কোপ বা অপরচুনিটি নাই। কিন্তু মানে সেই কারণে আমি ফার্মের ওই জায়গা থেকেই বলছি যে ম্যানুফ্যাকচারিং এর যে পলিটিক্সটা, ম্যানুফ্যাকচারিং ইটসেলফ ইজ এ পলিটিক্যাল ইস্যু। কি কারণে? এটার সাথে প্রোটেকশনিজম আছে, এটার সাথে রিসোর্স ন্যাশনালিজম আছে, এটার সাথে এখন তো নতুন দুটো টার্ম এসছে। একটা টার্মকে বলা হয় ভ্যাকসিন ন্যাশনালিজম, আর একটাকে বলা হয় ভ্যাকসিন মাল্টিল্যাটারালিজম। এখন ভ্যাকসিন ন্যাশনালিজম তো আমরা দেখতে পাচ্ছি কিভাবে এটা আনফোল্ড করছে, এবং সেটা কিন্তু বাইল্যাটারাল রিলেশন গুলিতেও এফেক্ট করছে। অর্থাৎ বাংলাদেশ কি সাইনোভ্যাক ভ্যাকসিন ট্রায়াল করবে কি করবে না, সেই জায়গাতেও কিন্তু বাংলাদেশকে অনেক রকমের চিন্তা করতে হয় যে কোন দেশ তাকে কিভাবে ভবিষ্যতে দেখবে কি দেখবে না। এখানে যদি আমি ভ্যাকসিন মাল্টিল্যাটারালিজম বলি, সেখানেও একটা বড় প্রবলেম আছে। যেমন যদি আমি নিয়ে আসি বিল গেটস মালিন্ডা কোভিড, যেটাকে কোভ্যাক্স বলে, অ্যাক্সেস, কোভিড ভ্যাকসিন অ্যাক্সেস, ঠিক আছে, সেইখানেও কিন্তু চীন, মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু ডোমেস্টিক পলিটিক্স বা ডোমেস্টিক ফিসকাল স্টিমুলি কিন্তু এটার মধ্যে দেয়া হয়। এবং সেইখানে যদি আমরা ইয়েকেও নিয়ে আসি, এটাকে কি বলে, চাইনিজ ভ্যাকসিন পলিটিক্সটাকেও নিয়ে আসি, সেক্ষেত্রেও দেখবো যে খুব বেশি যে মেলিন্ডা গেটস বা গেটস মেলিন্ডা ফাউন্ডেশন তারা যে বহুদূর যেতে পারবে সেটাও আমরা এখনো দেখতে পাচ্ছি। তো এটা হলো একটা সেট অফ প্রবলেম। দ্য সেকেন্ড সেট অফ প্রবলেমটা হলো আফটার কোভিড এই যে র মেটেরিয়ালস গুলি, অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যদিও প্রিভিলেজড ইন্ডাস্ট্রি হিসেবে এখনো আছে, কিন্তু তার জন্য কিন্তু র মেটেরিয়াল অ্যাক্সেস করা, বেসিক র মেটেরিয়াল অ্যাক্সেস করার ক্ষেত্রেও কিন্তু আমরা মার্চ, এপ্রিল, মে মাসে বেশ কিছু হিচ দেখেছি। কারণ অনেক যেগুলি এসেনশিয়াল গুডস ছিল বা এসেনশিয়াল ইনগ্রিডিয়েন্টস ছিল, সেগুলি কিন্তু চীন থেকে সময় মতো আসেনি, জার্মানি থেকে সময় মতো আসেনি, কারণ এখানে লজিস্টিক্স এর প্রবলেম ছিল, ট্রান্সপোর্টেশনের প্রবলেম ছিল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ফলে এই বিষয়গুলি কিন্তু ভবিষ্যতে আরো পারসিস্ট করবে। আরেকটা জিনিস আমাদের ভুলে গেলে হবে না, যে এইখানে WHO, মানে যেটা আমরা মনে করি যে ইন্টারন্যাশনাল পলিটিক্স এর ক্ষেত্রে WHO একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন WHO ভূমিকাটা ভবিষ্যতে কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্র বেরিয়ে আসার চেষ্টা করছে, এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চীন আবার আরেকটা পলিটিক্স এর মধ্যে যাচ্ছে। অর্থাৎ WHO মানে অলমোস্ট চ্যারিটেবল গ্রান্ট হিসেবে কিন্তু হেলথ অ্যাক্সেস দিয়ে থাকে। সুতরাং আমি যখন বাংলাদেশ থেকে এই পুরো বিষয়টাকে চিন্তা করব, সেখানে দেখবো যে WHO তে আমাদের রোলটা কি হবে, আমাদের রিসোর্স মাল্টিল্যাটারালিজমে আমরা কতটুকু এখানে কাট পাবো, এবং এই যে ভ্যাকসিন গুলি ডেভেলপ হবে, যেটা ফাহাম বললো যে অ্যাক্টিভ ভ্যাকসিন বা বায়োলজিক্যাল টুলস গুলি যদি বাংলাদেশে আমরা এখনো ওইরকম কালচারালি, মানে ফার্মাসিউটিক্যাল কালচারের মধ্যে কিন্তু নিয়ে আসতে পারি, ফলে সেই জায়গাতে আমরা কতটুকু এই রিসোর্স অ্যাক্সেস পাবো, সেগুলি নিয়ে কিন্তু যথেষ্ট ভাবনার জায়গা আছে। এবং সেই জায়গাতে আমাদের ভয়ঙ্কর রকমের দুর্বলতাগুলি কিন্তু বারবার বেড়ে আসছে। আমি আবার ফিরে যাই সেই চর্বিত চর্বণের মতো, যে সাইনোভ্যাক যখন এখানে প্রপোজাল দিল, তখন আলটিমেটলি এটা বিএমআরসি, যেটা বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল, তারা কিন্তু সেটাকে অ্যাপ্রুভাল বা সেটাকে নীতিগত অনুমোদন দেয়। কিন্তু তারপরে যে জায়গাগুলিতে গিয়ে এই জিনিসটা ঘোরপাক খাচ্ছে, সেই জায়গাতে কেউই আসলে কম্পিটেন্ট না, মানে কম্পিটেন্ট অথরিটি না, কেউ লাইফ সায়েন্টিস্টও না, কেউ ডাক্তারও না, কেউ ভ্যাকসিনোলজিস্টও না। ফলে আমাদের এইখানে গিয়ে যে ভবিষ্যতে যখন সাপ্লাই চেইন নিয়ে আমি চিন্তা করব, ম্যানুফ্যাকচারিং চেইন নিয়ে আমি চিন্তা করব, সেখানে গিয়ে আমাকে আবার ঘোরপাক খেতে হবে, এই কারণে যে এই সফিস্টিকেটেড ইনগ্রিডিয়েন্টস গুলি বা বায়োলজিক্যাল ইনগ্রিডিয়েন্টস গুলি কতটুকু আমি অ্যাক্সেস পাবো এবং কতটুকু কস্ট এফেক্টিভ ভাবে আমি অ্যাক্সেস পাবো, এবং ভবিষ্যতে স্বাভাবিকভাবে এইটার প্রাইসিং এও কিন্তু একটা বড় রকমের চেঞ্জ আসবে। কারণ আমরা কিন্তু আজ থেকে 5 থেকে 7 থেকে 10 বছর পরে
we're not going to get all these things in a subsidized or cheaper price. ওই ধরনের প্রাইসিং মেকানিজমও কাজ করবে না, কারণ WTO অলরেডি একটা উইকার অর্গানাইজেশনে পরিণত হয়েছে। সুতরাং আমাদের নেগোসিয়েশন ক্যাপাসিটি, আমাদের বার্গেনিং ক্যাপাসিটি, সেই জায়গাগুলি যে পর্যন্ত আমাদের ইমপ্রুভ না করবে সেই পর্যন্ত আমি আসলে ওই যে ফার্মের যেটা যে ম্যানুফ্যাকচারিং কোলোজাল ম্যানুফ্যাকচারিং ফ্রেমওয়ার্কে কতটুকু আমাদের ভূমিকা থাকবে এবং সেটা থেকে কতটুকু আমরা নিয়ে আসতে পারবো, সেটা আমার যথেষ্ট দ্বিমত এবং যথেষ্ট রকমের মানে ভাবনার জায়গা আছে। আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলবো, সাইনোভ্যাক যে বাংলাদেশে নীতিগত অনুমোদন দেয় নাই, কেন দেয় নাই এটা তো কোনো ব্যাখ্যা আমি জানি না, আমি পড়ি নাই। আমার কাছে বিএমআরসি দিছে, বিএমআরসি ব্যাখ্যা না বিএমআরসি নীতিগত অনুমোদন দিয়েছে, বাকিদেরটা কেউ জানে। আচ্ছা, এখন মানে ব্যাপার হচ্ছে গিয়ে আমি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যখন আমি দেখি, আমি অনেক আগেই এই ব্যাপারটা লিখেছি যে চাইনিজ ভ্যাকসিন যেটা আমরা বলি সেটা ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল বাংলাদেশে হবে না। আমার যে টেক, আমার কোনো কিছু ইনফরমেশন নাই, কিন্তু আমি টেকনিক্যাল ব্যাপারটা বুঝি যে ধরা যাক 30,000 লোককে আপনি এই ট্রায়ালের মধ্যে আনবেন, ফেজ 3 ট্রায়ালের মধ্যে, হয়তো বাংলাদেশে পুরোটা না হলেও একটা ইউএইতে হচ্ছে মনে হয়। বাংলাদেশের মতন দেশে যদি আপনি প্রবলেমটা, এখানে একটা বড় প্রবলেম যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে বাংলাদেশের 30,000, ধরা যাক 15,000 আপনি লোককে ক্লিনিক্যাল ট্রায়ালে ইনক্লুড করলেন। এখন এই আমরা মনে করি কি যে ক্লিনিক্যাল ট্রায়াল ব্যাপারটা হচ্ছে একটা ইনজেকশন পুশ করা। ইনজেকশন পুশ হচ্ছে কি নাথিং, ইটস নট দ্য পার্ট অফ ইট। এটার সাথে আরো সব মানে একটা ক্লিনিক্যাল ট্রায়াল করতে গিয়ে এই যারা করছে মিনিমাম $100-200 মিলিয়ন মামলা। এখানে আপনার ব্লাড নিতে হবে, আপনার ইমিউনিটি মাপতে হবে, এই যে আপনার ইমিউনিটি ইনডিউস হচ্ছে কিনা এটা দেখতে হবে, এই যে অ্যানালিসিস, রেকর্ড কিপিং, এই কম্পিটেন্স গুলো বাংলাদেশে নাই আমার ধারণা। এই কারণেই চাইনিজরা আসেনি। কিন্তু আমরা যখন এই কথাগুলোকে বলি তখন এটাকে পলিটিসাইজ করি, কিন্তু আমরা আসল জিনিসটাকে ভুলে যাই যে আমাদের যে কম্পিটেন্স গুলো থাকার কথা ছিল সেই কম্পিটেন্স গুলো নাই, সুতরাং চাইনিজরা আসবে না, এখানে কেউই আসবে না। কারণ মানে হু উড টেক রিস্ক অফ $150 মিলিয়ন, কেউ নিবেন না, তো সুতরাং আসবে না। এবং মানে এর সাথে মানে করতে পারি, শিওর। আচ্ছা, এই জিনিসটার সাথে আমি বলি, মানে এখানে যেটা যে সাইনোভ্যাক যখন প্রপোজ করে, সাইনোভ্যাক জুন মাসে এটাকে প্রপোজ করে, জুলাই মাসে এটাকে প্রপোজ করে বলে যে আমরা 4,200 মানুষের উপরে এক্সপেরিমেন্টটা করার জন্য তাদের যে কোলাবোরেশন সেটা ছিল আইসিডিডিআরবির সাথে। সো আইসিডিডিআরবি ওয়াজ দি উইলিং পার্টনার, এবং আইসিডিডিআরবি যে কারণে তারা বলেছে যে দে আর অলসো রেডি। মানে আমি বলছি যে রাইট, সো এই জন্য বলছি যে তাদের একটা মানে আগ্রহ ছিল এবং তাদের যে কম্পিটেন্সের জায়গাটা, সেই জায়গা থেকে তারা কনফিডেন্সও ছিল যে এই জায়গাতে তারা একটা সাপোর্টিভ রোল প্লে করতে পারে। এখন দ্যাট ইজ ওয়্যার দ্য ম্যাটার্স টু, অ্যান্ড দিস ইজ এক্স্যাক্টলি দি রিজন আমি রেফার করলাম যে বিএমআরসি যদি নীতিগতভাবে অনুমোদন দেয় কিংবা এবং আইসিডিডিআরবির মতো ইনস্টিটিউশনস গুলি যদি টেকনিক্যাল এক্সপার্টিস দিতে চায়, সেই ক্ষেত্রে বাধাটা কোন জায়গায় আসছে? সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাধাগুলি এমন সব অবস্কিউর জায়গায় আসছে যে জায়গাগুলি কম্পিটেন্ট অথরিটি না। এখন এইখানে আমি একটু বলি ফাহাম, এইখানে যে প্রবলেমটা দাঁড়াচ্ছে সেটা হলো যে গভর্নমেন্ট যখন এই বিষয়টাকে দিবে কি দিবে না, অর্থাৎ সাইনোভ্যাক আমার দেশে করবে কি করবে না, সেটাও ক্ল্যারিফাই করার দায়িত্বটাও কিন্তু সরকার, বা সেটাও কিন্তু পাবলিক হেলথ ডিসকোর্সের পার্ট। অর্থাৎ যে পর্যন্ত আমি পাবলিক হেলথ ডিসকোর্স প্রপারলি কমিউনিকেট না করব, সেই পর্যন্ত কিন্তু কনস্ট্যান্টলি আমাদের এই ধরনের পলিটিক্যাল ব্যাম্বলিং হইতেই থাকে। অর্থাৎ আমি যদি মনে করি যে আচ্ছা কেন হচ্ছে না, একটা কনস্পিরেসি থিওরি বাড়ে, ভারত করতে দিচ্ছে না, পাকিস্তান করতে দিচ্ছে না, মায়ানমার করতে দিচ্ছে না, মোজাম্বিক করতে দিচ্ছে না, তিম্বাকচু করতে দিচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। ফলে আমাদের ওই যে জায়গাটায় আমি বারবার ফিরে যাচ্ছি, কিন্তু যে আমি বলছি যে আমার আসলে গ্লোবালি চিন্তা করার মতো স্কোপই হচ্ছে না, কারণ বারবার আমি যখন আমার পাবলিক হেলথ
বেসিক পলিসি প্রসিজিওর গুলিতে আটকে যায়। চীন কি করেছে? চীন কিন্তু অফিসিয়ালি জিনিসটা জানিয়েছে, which means চীনের যে 4200 বা এই ধরনের একটা ফিগার ছিল, যে 2100 ভার্সেস 2100 ধরনের, আমি তো টেকনিক্যালি জিনিসটা বুঝি না, বাট 2100 জনের উপরে এক্সপেরিমেন্ট হবে, 2100 জনকে আবার ট্রায়াল করবে, বা এই ধরনের যে মেকানিজম থাকে, যেটা তুমি ভালো করে বলতে পারবা, যে এই মেকানিজম বা এই ফ্রেমওয়ার্কটা কিন্তু তারা বলেছে। মুশকিলটা হয়ে যাচ্ছে যে আমরা অক্সফোর্ড একবার আমরা বলছি লেম্যান, কারণ পলিটিশিয়ান বা পলিটিক্যাল অ্যানালিসিসে কি হয় যে তোমার যে বেসিক আউটপুটটা দেখে তো, মানে উই ডু নট নো দি কনস্ট্রাকশন অফ দি বায়োলজিক্যাল ইনগ্রিডিয়েন্টস, হোয়াট উই আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট ইজ দি ইম্প্যাক্ট আউটকাম, যে এটা দিলে পরে কি হয়। ফলে এখন যখন জিজ্ঞেস করা হচ্ছে যে তাহলে আপনি ভ্যাকসিন পলিটিক্স যখন হচ্ছে বা ভ্যাকসিন রেস যখন হচ্ছে, তাহলে আপনি কোন ভ্যাকসিনটা আনার জন্য বা আপনি মনে করেন যে যেটার জন্য আপনি প্রিপেয়ার্ড আছেন। সো একটা হলো অক্সফোর্ড, কখনো বলা হচ্ছে নরওয়ে, কখনো জার্মানি, এখন বলা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া, মানে সোভিয়েত ইউনিয়ন একটু সার্কাস্টিক্যালি বললাম কারণ আমাদের কনসেপ্টে সবকিছু এখন সোভিয়েত মডেল। তো এখন এখানে এসে যে আলটিমেটলি যে আমি এই কোন ভ্যাকসিনটা এনে আমি আমার মানুষের মধ্যে দিব, সেই জায়গাতেই আমার কোনো ক্লিয়ার ডিরেকশন নাই। As a result, anybody can always play a politics with this entire gamut of what we call vaccinology. True. আপনারা শুনছেন জিএটাই সায়েন্স। জিএটাই সায়েন্স পডকাস্ট কড়া আলাপে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আপনারা শুনছিলেন করোনা ভ্যাকসিন কি শেষ পর্যন্ত লাইফ সায়েন্স ও পলিটিক্যাল সায়েন্সের দ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছে। আলাপ করছিলেন লাইফ সায়েন্টিস্ট ডক্টর ফাহাম আব্দুস সালাম এবং ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বিশেষজ্ঞ প্রফেসর শাহাব এনাম খান। কড়া আলাপের পরবর্তী অংশ শুনতে পাবেন পার্ট 2-তে। তার জন্য চোখ রাখুন জিএটাই সায়েন্সে। সহজ ভাষায় সায়েন্সের জন্য নিউ মিডিয়া প্ল্যাটফর্ম জিএটাই সায়েন্স। জিএটাই সায়েন্স, আমরা আছি ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমাদের খুঁজে পেতে টাইপ করুন বাংলায় জিএটাই সায়েন্স অথবা ইংরেজিতে JIAETAISCIENCE অথবা গুগল করুন #G8I Science।